তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ খুরশিদ আলম তালুকদার, সহকারী শিক্ষক, ময়মনসিংহ জেলা স্কুল, তোমাদেরকে জানাচ্ছি সুস্বাগতম। আশা করি তোমরা করোনার এই সময়ে বাসায় বসে যে আমাদের ক্লাসগুলো হচ্ছে সেগুলো তোমরা দেখছো এবং আমাদের যে বাড়ির কাজগুলো দেয়া আছে সেগুলো তোমরা যথাযথভাবে করছো। মনে রাখবে, সকল যুদ্ধই ঘরের বাইরে নয়, কোনো কোনো যুদ্ধ ঘরের ভিতর থেকেও করতে হয়। তেমনি একটি যুদ্ধ আমরা করছি করোনা, যা ঘরের ভিতর থেকেই করতে হবে। তাই শিক্ষার্থী বলবো, ঘরে থাকো এবং ঘরে থাকো, তাহলেই আমরা ইনশাল্লাহ এই করোনার যুদ্ধে জয়ী হব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়ের কয়েক টপিকস নিয়ে কথা বলবো। আমরা আগে কিছু জিনিস একটু চিন্তা করি। শিক্ষার্থী বন্ধুরা, আমি কলমটাকে উপরের দিকে ছুঁড়ে দিলাম, এটা কি হবে? কলমটাকে ছুঁড়ে দিলাম আমি উপরের দিকে, এটা কি হচ্ছে? নিচে পড়ে যাচ্ছে। ঠিক তদ্রুপ ক্রিকেট বল তোমরা সবসময় খেলে থাকো। তোমরা ক্রিকেট বলকে যখন উপরের দিকে মারো তখন বলটা কি হয়? কিছুক্ষণ উপরে ওঠার পর, নির্দিষ্ট উচ্চতা ওঠার পর সেটা আবার নিচের দিকে পড়ে। কেন? সেটা উপরের দিকে যায় না কেন? তুমি যখন সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠো তখন কিন্তু বেশ কষ্ট হয়, আবার যখন তুমি নিচের দিকে নামো তখন কিন্তু তেমন কষ্ট হয় না। তোমরা দেখছো প্রতিনিয়তই সমুদ্রের জোয়ার বাটা হয়। যারা কক্সবাজারে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছো, কক্সবাজারে, তারা দেখেছ যে একটা নির্দিষ্ট সময় বলা হয় যে জোয়ার হবে, আবার বলা হয় ভাটা হবে। ওই জোয়ার এবং ভাটার সময় সমুদ্র সৈকতে থাকতে দেয়া হয় না। তোমরা দেখেছ গাছ থেকে আম বা কোনো ফল নিচের দিকে পড়ে। কেন শিক্ষার্থী বন্ধুরা? এমন হতে পারতো না যে ফলটা উপরের দিকে যাবে? না শিক্ষার্থী বন্ধুরা, ফলটা কখনো উপরের দিকে যায় না। যায় কি? না। অবশ্যই তোমরা বলবে না। কেন? এই প্রশ্নের উত্তর, কেন প্রশ্নের উত্তর দিয়ে গেছেন বিজ্ঞানী নিউটন। বিজ্ঞানী নিউটনের বয়স যখন মাত্র 23 বছর শিক্ষার্থী বন্ধুরা, তখন তিনি একটি আপেল গাছের নিচে বসেছিলেন। হঠাৎ করে তিনি দেখেন একটি আপেল নিচের দিকে পড়ে। তখন তার মনে প্রশ্ন জাগে, এই আপেলটি কেন নিচের দিকে পড়লো? এটি উপরের দিকে না যেয়ে, ডানে না যেয়ে, বামে না যেয়ে সোজা নিচের দিকে পড়লো কেন? সেই কেন উত্তর খুঁজতে যেয়েই তিনি আবিষ্কার করেছিলেন কি? বলতে পারবে তোমরা? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি নিশ্চিত তোমরা অনেকেই উত্তর দিয়েছ। তিনি আবিষ্কার করেছিলেন মহাকর্ষ বল এবং অভিকর্ষ বল। আজ তোমাদের সামনে আমি শিক্ষার্থী বন্ধুরা সেই অভিকর্ষ বল নিয়ে, মহাকর্ষ অভিকর্ষ বল নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো। আজকের আলোচ্য বিষয় কি আমাদের? মহাকর্ষ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় মহাকর্ষ। এছাড়াও মহাকর্ষের সাথে আমাদের আরো একটা বিষয় আলোচনায় আনতে হবে, না হলে আমাদের আলোচনা যথার্থ হবে না। সেটা হচ্ছে
অভিকর্ষ, আমি পাশে অভিকর্ষটাও লিখে রাখলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরেকটা জিনিস তোমাদের মাথার মধ্যে রাখতে হবে, আমরা গত ক্লাসে কিন্তু পড়িয়েছিলাম পঞ্চম অধ্যায়। এই পঞ্চম অধ্যায় অর্থাৎ প্রথম থেকে পঞ্চম অধ্যায় পর্যন্ত হচ্ছে তোমাদের বইয়ের জীববিজ্ঞান অংশ। এই সপ্তম অধ্যায়টা পদার্থ অংশ, আবার তোমাদের অষ্টম অধ্যায়টা রসায়ন অংশ। এভাবে কিন্তু তোমাদের বিজ্ঞান বইটার মাঝে বেশ কিছু ভাগ আছে, পদার্থ, রসায়ন, জীব, এবং আরেকটা ভাগ আছে যেটা সাধারণ। তাই আজকে তোমাদের যে অংশটা আমি আলোচনা করছি মহাকর্ষ, সেটা হচ্ছে পদার্থের অংশ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এই বিষয়টা নবম দশম শ্রেণীতে বা একাদশ দ্বাদশ শ্রেণীতে আরো বিশদভাবে আলোচনা করা হবে। তাই অষ্টম শ্রেণীতে তোমরা যদি এই বিষয়টা একটু ভালোভাবে বুঝে না যাও, তাহলে উপরের শ্রেণীগুলোতে তোমাদের ক্লাস শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে বা বুঝতে বেশ কঠিন হবে। কারণ এই অষ্টম শ্রেণীতে তোমাদেরকে একটা বেসিক ধারণা দেওয়া হবে, আর এই বেসিক ধারণাটা যদি তোমার পরিষ্কার না থাকে, তাহলে পরবর্তী শ্রেণীগুলোতে তুমি যখন নাকি ওই বিষয়টা আলোচনা করতে যাবে, তখন তোমার কাছে বেশ কষ্টকর মনে হবে। তাই তোমাদেরকে আজকে আমি অনুরোধ করব, ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে করবে। আমি তোমাদেরকে 3টা ক্লাসে শেষ করব তোমাদের এই চ্যাপ্টারটা। এই 3টা ক্লাস তোমরা বেশ মনোযোগ দিয়ে করবে আশা করি, কারণ একটার পর একটা ধারাবাহিকতা রয়েছে। এবং এখানে যেহেতু পদার্থ, সুতরাং সেহেতু এখানে গাণিতিক অংশ রয়েছে। তোমরা গাণিতিক অংশটাও ভালো করে বুঝে নেবে, তাহলে জেএসসি পরীক্ষায় তোমাদের প্রশ্নের উত্তর করা এবং ভালো নম্বর পাওয়ার একটা সুযোগ থাকে। কারণ পদার্থের অংশে পূর্ণ নম্বর পাওয়া যায়, 10-এ 10 পাওয়া যায়। তাই গাণিতিক অংশ সহ যে প্রশ্নগুলো আসবে, তোমরা জেএসসি পরীক্ষায় সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা শুরু করি আজকে আলোচ্য বিষয় আমাদের মহাকর্ষ। তার আগে আমরা একটু জেনে নিই আজ আমাদের এই পাঠ থেকে আমরা কি শিখব। এক, মহাকর্ষ কি তা ব্যাখ্যা করতে সক্ষম হব। মহাকর্ষ কি তা ব্যাখ্যা করতে পারবো, পারবে। 2, মহাকর্ষের সূত্রের প্রয়োগ, মহাকর্ষের সূত্রের প্রয়োগ করতে পারবে, প্রয়োগ করতে পারবে। তাহলে আজকে আমরা এই দুটা বিষয় যদি আমরা অর্জন করতে পারি, তাহলেই আমাদের সফলতা। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শুরু করি আমাদের শ্রেণী কার্যক্রম। মহাকর্ষ, গ্রেভিটেশন, ইংরেজিতে এটাকে বলে গ্রেভিটেশন। তোমরা ইংলিশটা একটু লিখে নাও, কারণ যদি তোমরা প্রশ্নের উত্তরের সময় ইংলিশটা লিখে দাও, তাহলে তোমাদের প্রতি পরীক্ষকের মনোযোগ আকৃষ্ট হয়। সেই জন্য চেষ্টা করবে যে টপিকসের ইংলিশটা পাশাপাশি জেনে নেওয়ার জন্য। আর অভিকর্ষ ইংরেজি হচ্ছে হলো গ্র্যাভিটি, গ্র্যাভিটি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু করছি মহাকর্ষ কাকে বলে। মহাকর্ষ, আমরা তোমাদেরকে বলছিলাম যে উপর দিকে তুমি যখন ডিল ছুটছ, এটা নিচের দিকে পড়ছে। তুমি যখন সিঁড়ি বেয়ে উপরে উঠছ তখন কষ্ট হচ্ছে, নিচে যখন নামছো তখন তেমন কষ্ট হচ্ছে না। তারপর আপেল
বা ফল, যে কোনো ফল গাছ থেকে নিচের দিকে পড়ে। আবার তুমি দুইটা, আমি এই ডাস্টারটা এবং এই কলমটা দুটা বস্তু, এই দুটা বস্তুকে যদি আমি পাশাপাশি রাখি, তাহলে এই দুটা বস্তু কিন্তু পরস্পরকে আকর্ষণ করে। আবার চন্দ্র সূর্যকে আকর্ষণ করে। সূর্য তার যে গ্রহগুলো আছে, যেমন পৃথিবী ব্যতীত অন্যান্য যে গ্রহগুলো আছে, মঙ্গল, বৃহস্পতি, বুধ, শুক্র, এই সকল গ্রহগুলোকে আকর্ষণ করে। এই যে জগতে যে জাগতিক বস্তুগুলো রয়েছে, এই বস্তুগুলো প্রত্যেককে কি করে? আকর্ষণ করে। এই যে মহাজাগতিক বস্তু একটা অপরটাকে যে আকর্ষণ করে, সেই আকর্ষণটার নাম মহাকর্ষ। তাহলে মহাকর্ষের সংজ্ঞাটা আমরা কি বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা? মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু, মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা বস্তুকে আকর্ষণ করে। বস্তুকে আকর্ষণ করে, আকর্ষণ করে। আর এই আকর্ষণকেই বলা হয় মহাকর্ষ বা গ্রেভিটেশন। গ্রেভিটেশন মহাকর্ষ বা গ্রেভিটেশন। তাহলে মহাকর্ষ কাকে বলে বলছি শিক্ষার্থী বন্ধুরা? যেমন আমি এই যে ডাস্টার এবং কলম, এই দুটা বস্তু আকর্ষণ করছে একে অপরকে। আবার এই বইটা, এই ডায়েরিটা এবং এই ডাস্টারটা আকর্ষণ করছে পরস্পরকে। তারপরে বলছিলাম চাঁদ সূর্যকে আকর্ষণ করছে, সূর্য নক্ষত্র, বিভিন্ন নক্ষত্রকে আকর্ষণ করছে, বা একটা নক্ষত্র আরেকটা নক্ষত্র, মহাবিশ্বের একটা নক্ষত্র আরেকটা নক্ষত্রকে আকর্ষণ করছে, অথবা চাঁদ মঙ্গলকে আকর্ষণ করছে, সূর্য মঙ্গলকে আকর্ষণ করছে। এই যে জাগতিক বস্তু, মহাজাগতিক বস্তুগুলো একে অপরকে যে বলে আকর্ষণ করছে, বা এই যে আকর্ষণ, সেই আকর্ষণটার নাম হচ্ছে মহাকর্ষ, এবং যে বলে আকর্ষণ করছে সেই বলটার নাম হচ্ছে মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ কাকে বলে? মহাবিশ্বের বা এই মহাজগতের প্রত্যেকটা বস্তু একে অপরকে আকর্ষণ করছে, এই আকর্ষণকে বলা হচ্ছে মহাকর্ষ। এবং এরা যে বলে পরস্পরকে আকর্ষণ করছে, সেই বলটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। পরিষ্কার শিক্ষার্থী বন্ধুরা? আশা করি তোমরা বুঝতে পেরেছো মহাকর্ষ কাকে বলে এবং মহাকর্ষ বল কাকে বলে। তো মহাকর্ষ বল হচ্ছে এই মহাজগতে বা মহাজাগতিক বস্তুগুলোর প্রত্যেকটাকে কি করে? আকর্ষণ করে। এরা এই আকর্ষণকে বলা হয় মহাকর্ষ, এবং এরা যে বলে আকর্ষণ করে সেই বলটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা লিখে নিয়েছো, ঠিক কিনা বন্ধুরা? এখন আমি কিন্তু তোমাদেরকে একটা বলছি, চাঁদ বলছি, সূর্য বলছি, মঙ্গল বলছি, বুধ বলছি, বৃহস্পতি বলছি, শুক্র বলছি, কিন্তু একটা সূর্যের একটা গ্রহের কথা বলি নাই। বলো তো কোন গ্রহটার কথা বলি নাই শিক্ষার্থী বন্ধুরা? বলতে পারবে আমি কোন গ্রহটির কথা বলি নাই? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা,
আমরা যে গ্রহে বাস করছি তার নাম কি? পৃথিবী, তাই না? হ্যাঁ, তা এই পৃথিবীর কথা কিন্তু আমি বলি নাই। কারণ বলছিলাম না তোমাদেরকে যে আমি মহাকর্ষ পড়াতে গেলে আমার পাশাপাশি আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে অভিকর্ষ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, যদি এই মহাজাগতিক বস্তুর মধ্যে কোনো একটা পৃথিবী হয়, একটা যদি কি হয়? পৃথিবী হয়, তখন যে আকর্ষণ, সেই আকর্ষণটাকে বলা হয় অভিকর্ষ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা কি দাঁড়ালো? পৃথিবী ছাড়া এই মহাজগতের যে কোনো বস্তু যদি একে অপরকে আকর্ষণ করে তখন তাকে বলছি আমরা মহাকর্ষ। আর যদি এই দুইটা বস্তুর মধ্যে একটা পৃথিবী হয়ে যায় তখন সেটাকে বলবো আমরা অভিকর্ষ বল। পরিষ্কার? তাহলে তো অভিকর্ষ বল বা গ্র্যাভিটি কাকে বলে? লিখে নিই সংজ্ঞাটা প্লিজ। পৃথিবী ও তার পৃষ্ঠস্থ যে কোনো বস্তুকে পৃথিবী ও অন্য যে কোনো বস্তু, পৃষ্ঠস্থ বলার দরকার নাই, পৃথিবী ও অন্য যে কোনো বস্তু, যে কোনো বস্তু পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণকে অভিকর্ষ বা গ্রেভিটি বলে। তাহলে কি পাইলাম আমরা? পৃথিবী এবং অন্য যে কোনো বস্তু। যেমন আমি এই কলমটাকে বলছিলাম প্রথমেই, কলমটাকে যদি আমি ছেড়ে দেই তাহলে এটা কি হয় শিক্ষার্থী বন্ধুরা? নিচ দিকে পড়ে। এই যে কলমটা নিচ দিকে পড়লো কেন? কারণ এই কলমটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে, সেই জন্য কলমটা নিচের দিকে চলে যায়। ঠিক তদ্রুপ বলছিলাম প্রথমেই, ক্রিকেট বলকে উপরের দিকে ছুঁড়ে মারো, কিন্তু কিছুক্ষণ নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর সেটা আবার নিচের দিকে পড়ে। কেন পড়ে? কারণ ক্রিকেট বলটাকে তুমি যে বলে উপরের দিকে ছুঁড়ে দিয়েছিলে, সেটা একটা নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর তার বলটা কি হয়ে যায়? শূন্য হয়। তখন সেটা আবার নিচের দিকে পড়তে থাকে। কি জন্য? ওই পৃথিবীর টানে বা পৃথিবীর আকর্ষণে পৃথিবীর পৃষ্ঠস্থ যে কোনো বস্তু কি হয়? পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। আর এই যে আকর্ষণ, সেটি কি বলা হচ্ছে? অভিকর্ষ বল। তাহলে এতক্ষণ আমরা বলছিলাম যে সূর্য এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ সেটা কিন্তু মহাকর্ষ, কিন্তু সূর্য এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ সেটা আবার অভিকর্ষ। এখন শিক্ষার্থী বন্ধুরা বলো তো, সূর্য এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ সেটা কি হবে? তোমরা অবশ্যই মেসেজে উত্তরটা দিয়ে দাও। আমি আশা করি তোমরা খুব সহজে উত্তরটা দিতে পারবে, ঠিক না বন্ধুরা? আমি আশা করি তোমরা সবাই পেরেছ। পৃথিবী এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ সেটা অভিকর্ষ, পৃথিবী এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ সেটা অভিকর্ষ, পৃথিবী এবং মঙ্গলের মধ্যে যে আকর্ষণ সেটা অভিকর্ষ, পৃথিবী এবং বুধের মধ্যে যে আকর্ষণ সেটা অভিকর্ষ, পৃথিবী এবং অন্য যে কোনো গ্রহ বা নক্ষত্রের মধ্যে যে আকর্ষণ সেটাও অভিকর্ষ। তাহলে মহাকর্ষ এবং অভিকর্ষ পার্থক্য কি শিক্ষার্থী বন্ধুরা? মহাকর্ষ হলো মহাজগতের যে কোনো দুটা বস্তুর মধ্যে আকর্ষণ, আর অভিকর্ষ হলো পৃথিবী এবং অন্য মহাজগতের অন্য যে কোনো একটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা হচ্ছে অভিকর্ষ। দুটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয়
তখনই সেটা হবে অভিকর্ষ। আর দুটা বস্তুর মধ্যে যদি পৃথিবী ছাড়া অন্য যে কোনো কিছু হোক, যেমন কলম ডাস্টার, ডাস্টার কলম, কলম বই, খাতা কলম, আমি দাঁড়িয়ে আছি, আমাকে হয়তো বা আমার পাশে টেবিলটা আছে সেটা টানছে, সেই যে আকর্ষণ সেটাকে বলা হচ্ছে মহাকর্ষ। যদি আমি আবার আমাকে যদি পৃথিবী টানে তার কেন্দ্রের দিকে, তাহলে সেটা আবার কি হবে? অভিকর্ষ। তো এই হলো অভিকর্ষ এবং মহাকর্ষ। আশা করি তোমরা বুঝতে পেরেছ, তাই না? ক্লিয়ার তাহলে আমাদের যে মহাকর্ষ কি এবং অভিকর্ষ কি? মহাকর্ষ হলো মহাজাগতিক যে কোনো দুটা বস্তুর মধ্যকার যে আকর্ষণ। এখানে পৃথিবী থাকবে না, পৃথিবী ছাড়া এই মহাজগতের যে কোনো দুটা বস্তুর মধ্যে আকর্ষণকে বলা হচ্ছে মহাকর্ষ বল। কিন্তু এই দুইটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয়, তখন যে আকর্ষণ তাকে বলা হচ্ছে অভিকর্ষ। পরিষ্কার? আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা যদি এখন তোমাদেরকে প্রশ্ন করি, দুটা প্রশ্ন দেখি শিক্ষার্থী বন্ধুরা তোমরা পারো কিনা। সমুদ্র ও চাঁদের মধ্যকার আকর্ষণ। আকর্ষণ এটি কোন ধরনের? আকর্ষণ। শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা উত্তর দিয়েছ। 2, চাঁদ ও পৃথিবীর মধ্যে যে আকর্ষণ তা কোন ধরনের? আকর্ষণ। আশা করি তোমরা উত্তর দিয়েছ। তুমি সিঁড়ি দিয়ে যখন নিচে নামো তখন কম কষ্ট হয় কেন? শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা উত্তর দিয়েছ। সিঁড়ি দিয়ে যখন আমরা নিচের দিকে নামি তখন কষ্ট কম হয় কেন? বলছি, কারণ তখন আমি অভিকর্ষ বলের টানে নিচের দিকে নামছি, ফলে অভিকর্ষ বলও কাজ করতেছে, আমিও নামছি, ফলে আমার কষ্ট কম হয়। কিন্তু যখন আবার আমি সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠি, তখন কিন্তু আমি অভিকর্ষ বলের বিপরীতে উঠছি, তখন কিন্তু অভিকর্ষ বলের দিকে যাচ্ছি না, ফলে আমার কষ্ট কি হচ্ছে? 1, উপরে উঠতে কষ্ট হচ্ছে, 2, অভিকর্ষ বলের বিপরীতে যাচ্ছি, ফলে কষ্ট অনেক বেশি হয়ে যায়, বেশি গুণ, বহুগুণ বেড়ে যায়। সেই জন্য সিঁড়ি দিয়ে উপরে উঠতে কষ্ট লাগে, কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নামতে কম কষ্ট হয়। ক্লিয়ার? এটা কি জন্য? অভিকর্ষ বলের জন্য। তাই শিক্ষার্থী বন্ধুরা আমরা এই দৈনন্দিন জীবনের অনেক প্রশ্নের উত্তরেই আমরা মহাকর্ষ এবং অভিকর্ষের মাধ্যমে দিতে পারব। চলো শিক্ষার্থী বন্ধুরা, বিজ্ঞানী নিউটন মহাকর্ষের একটি সূত্র আবিষ্কার করেছিলেন, যাকে বলা হয় মহাকর্ষীয় সূত্র, যাকে বলা ল অফ গ্র্যাভিটেশন। বলা হয় কি? ল অফ গ্র্যাভিটেশন। ল অফ গ্র্যাভিটেশন, মহাকর্ষ সূত্র। এই সূত্রটা আমরা দেখি কিভাবে প্রমাণ করা যায়। আমরা মনে করি একটা বস্তু রাখলাম এখানে, একটা পাথর 5 কেজি ওজনের, পাথরটার ওজন হচ্ছিল 5 কেজি।
আরেকটা পাত্র রাখলাম এখানে আমরা, যার ওজন ধরলাম 10 কেজি। এখন এই দুটা পাথরের মধ্যকার দূরত্ব ধরলাম 5 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, দূরত্বকে আমরা প্রকাশ করি ডি দ্বারা। এখানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের কয়েকটা বিষয় জানা দরকার, তাহলে সুবিধা হবে। আমি আগে একটু এগুলো লিখে নিই। আমরা জানি দূরত্ব ইংরেজি কি? ডিস্টেন্স। দূরত্বের ইংরেজি হচ্ছে হলো ডিস্টেন্স। ডিস্টেন্স, এই ডিস্টেন্স থেকে আসছে ডি। ডিস্টেন্স থেকে আসছে ডি, আর ডি এর একক হলো মিটার। আমরা জানি দূরত্বের একক মিটার। এম ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। এটাকে প্রকাশ করা হয় ছোট হাতের এম দ্বারা। ভর, ভরের ইংরেজি হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা কি? মাস। মাস। সেই জন্য ভরকে প্রকাশ করা হয় এম দ্বারা, ছোট হাতের এম দ্বারা। আর এর একক, ভরের একক হচ্ছে কিলোগ্রাম। ভরের একক কিলোগ্রাম। তারপরে বল, ইংরেজি হচ্ছে ফোর্স। এর কে প্রকাশ করা হয় বড় হাতের এফ দ্বারা, এবং এর একক হচ্ছে হলো নিউটন। এন, এর একক হচ্ছে এন। পৃথিবীর ভর, ভরকে প্রকাশ করা হয় বড় হাতের এম দ্বারা। ওজন, ওজন ওয়েট। ওয়েট এটাকে প্রকাশ করা হয় ডাব্লিউ দ্বারা। ডাব্লিউ দ্বারা, এবং এর একক হচ্ছে নিউটন। এই বিষয়গুলো তোমাদের জানা থাকতে হবে, তাহলে অঙ্ক করা তোমাদের জন্য অনেক সহজ হবে শিক্ষার্থী বন্ধুরা। তাই আমরা দূরত্ব ডিস্টেন্স একে প্রকাশ করি আমরা কি দ্বারা? ডি দ্বারা। ভর মাস একে প্রকাশ করি আমরা এম দ্বারা। বল ফোর্স একে প্রকাশ করি আমরা এফ দ্বারা। পৃথিবীর ভরকে প্রকাশ করি আমরা বড় হাতের এম দ্বারা। এবং ওজন ওয়েট, WEIGHT ওয়েট, একে প্রকাশ করি ডাব্লিউ দ্বারা। এর একক হচ্ছে হলো নিউটন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই বিষয়গুলো তোমরা খাতায় নোট ডাউন করে নাও, তাহলে তোমাদের ক্লাস বুঝতে, বিশেষ করে গণিত বুঝতে অনেক সুবিধা হবে শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা খাতায় এগুলো লিখে নিয়েছো। এগুলো তোমাদের জানা একান্ত প্রয়োজন। এগুলো ছাড়া আমি যে পরবর্তী সূত্র বোঝাবো সেটা তোমরা বুঝতে পারবে না। সেই জন্য এটা আগে তোমরা পরিষ্কার করে লিখে নাও। দূরত্ব ডিস্টেন্স, এই যে দেখো আমরা এখানে দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করেছি। এইখানে ভর, এইটা এই বস্তুর ভরকে আমরা প্রকাশ করি এম দ্বারা, M1 দ্বারা। প্রথম বস্তুর ভর M1, দ্বিতীয় বস্তুর ভর M2। প্রথম বস্তুর ভর M1, দ্বিতীয় বস্তুর ভর M2। আর এই যে মহাকর্ষ বল, এইটা হচ্ছে হলো F। মহাকর্ষ বল হচ্ছে হলো F। তাহলে কি দাঁড়াচ্ছে শিক্ষার্থী বন্ধুরা? আমরা একটু মুছে দেই
মুছে দেব শিক্ষার্থী বন্ধুরা? আমরা এটা মুছে দিলাম, কারণ এখানে আমাদের অনেক কিছু লিখতে হবে। আমরা জানি নিউটনের মহাকর্ষ সূত্রটি হলো এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে, নিজের দিকে তাদের কেন্দ্র বরাবর আকর্ষণ করে। এই বস্তু দুটা কিন্তু যেমন এইখানে এটার সাথে এইটার আকর্ষণ হবে না, এইখানের সাথে এইখানের আকর্ষণ হবে না, এই জায়গার সাথে এই জায়গার আকর্ষণ হবে না। আকর্ষণ হবে কার? এই কেন্দ্র বরাবর। কি বরাবর? কেন্দ্র বরাবর। সুতরাং এদের ডিস্টেন্সটাও এই কেন্দ্র বরাবর হবে, বস্তুর কেন্দ্র বরাবর। এটা তোমাদের পরিষ্কার মনে রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। এই যে দূরত্বটা হবে কি? দুটা বস্তু কণার কেন্দ্র মধ্যবর্তী দূরত্ব। এবং এই আকর্ষণ বল কাজ করে তাদের কেন্দ্র বরাবর, এর বাইরের কোনো বিন্দু উপর নির্ভর করবে না। তাহলে আমরা এই বল নির্ভর করে, এই যে আকর্ষণ বলটা নির্ভর করবে এই বস্তু দুটার ভরের উপর এবং এদের দূরত্বের উপর। ভরের উপর নির্ভর করে হলো সমানুপাতিক, অর্থাৎ আমরা বলে থাকি F সমানুপাতিক m1 ইন্টু m2, F সমানুপাতিক m1 ইন্টু m2। এটাকে, এই চিহ্নটাকে বলা হয় সমানুপাতিক চিহ্ন। এই চিহ্নটাকে বলা হয় সমানুপাতিক চিহ্ন। তোমরা দেখতে পাচ্ছ তো নাকি? এই চিহ্নটাকে বলা হয় সমানুপাতিক চিহ্ন। অর্থাৎ যদি বস্তু দুটার ভর বাড়ে তে আকর্ষণ বল বাড়বে, এবং বস্তু দুটার ভর যদি কমে আকর্ষণ বল কমবে। এটাকে বলা হচ্ছে সমানুপাতিক। আবার এটাকে আমরা 1 নাম্বার ধরলাম, আরেকটাকে ধরি আমরা এখানে 2 নাম্বার। F সমানুপাতিক 1/d²। এবং এই বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল হবে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে কি? দূরত্ব যদি কমে তাহলে বল বাড়বে, আর দূরত্ব বাড়লে বল কমবে। এটা হচ্ছিল ব্যস্তানুপাতিক। এবং কি ব্যস্তানুপাতিক? বর্গের ব্যস্তানুপাতিক। যেমন দূরত্ব যদি আমি দ্বিগুণ করি তাহলে এর বল কি হবে? 2 × 2 = 1/4। অর্থাৎ দূরত্ব দ্বিগুণ করলে বল হবে 4/1 দূরত্ব যদি আমি 3 গুণ করি তাহলে 3 × 3 = 1/9। অর্থাৎ 9 বল তখন হয়ে যাবে 9/1। বস্তু দুটা ভর যদি অপরিবর্তিত থাকে তাহলে দূরত্ব বাড়লে বল কমবে, দূরত্ব কমলে বল বাড়বে। এই হলো দূরত্বের সাথে মহাকর্ষ বলের সম্পর্ক। আর ভরের সাথে সম্পর্ক হলো যদি বস্তু দুটার ভর বাড়ে তাহলে বল বাড়বে, যদি বস্তু দুটার বল কমে তাহলে ভর কমে, তাহলে বল কমবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা পরিষ্কার, আমরা এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এই এবং 1 এবং 2 থেকে আমরা কি পাই শিক্ষার্থী বন্ধুরা একটু দেখে নিই। 1 নাম্বার ছিল F সমানুপাতিক m1 × m2। 2 নাম্বার ছিল F সমানুপাতিক 1/d²। তাহলে এখন আমরা কি পাই? F সমানুপাতিক m1 × m2/d², তাই না? সূত্রটা হচ্ছে কি?
এফ সমানুপাতিক m1 ইন্টু m2 বাই ডি স্কোয়ার। এই সমানুপাতিক চিহ্নের একটা আদর্শ মান ধরা হয়েছে। এই সমানুপাতিক চিহ্নের একটা আদর্শ মান ধরা হয়েছে। এই মানটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক, যাকে প্রকাশ করা হয় জি দ্বারা। এটাকে বলা হয় মহাকর্ষ ধ্রুবক, মহাকর্ষ ধ্রুবক। এবং এটার মান নির্দিষ্ট, এটার মান নির্দিষ্ট শিক্ষার্থী, এটা তোমাদের মুখস্থ করতে হবে একেবারে। এটার মানটা হচ্ছিল 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 নিউটন মিটার স্কয়ার নিউটন কেজি স্কয়ার নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2 কেজি ইনভার্স 2। এই মানটা এটা মুখস্থ রাখতে হবে তোমাদের সর্বদাই। 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন এই সূত্রটাকে আমরা কি লিখতে পারি? F সমান G ইন্টু m1 ইন্টু m2 বাই ডি স্কোয়ার। এই সূত্রটাকে বলা হচ্ছিল মহাকর্ষ বলের সূত্র। এটাকে বলা হচ্ছে ল অফ গ্র্যাভিটেশন। তাহলে সূত্রটা কি পরিষ্কার শিক্ষার্থী বন্ধুরা? যে এই মহাবিশ্বের দুটা বস্তু কণাকে পরস্পর পাশাপাশি রাখলে এরা তাদের কেন্দ্র বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু দুটার ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সূত্রটা লিখে নাও শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি সূত্রটা। এই মহাবিশ্বের দুটা বস্তুকে পরস্পর পাশাপাশি রাখলে এরা পরস্পরকে কেন্দ্র বরাবর আকর্ষণ করে, পরস্পরকে কেন্দ্র বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু দুটার ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ক্লিয়ার? লিখে নিয়েছ? আশা করি তোমরা শিক্ষার্থী বন্ধুরা সূত্রটা লিখে নিয়েছ। এখন যেহেতু বলছে বস্তু কণা দুটার আকর্ষণ বলের মান বস্তু দুটার ভরের গুণফলের সমানুপাতিক, তাহলে এর বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ দ্বারা। তো এফ সমানুপাতিক ভরকে প্রকাশ করি এম দ্বারা। তাহলে প্রথম বস্তুর ভর m1, দ্বিতীয় বস্তুর ভর m2, তাহলে m1 ইন্টু m2। ক্লিয়ার? এফ সমানুপাতিক m1 ইন্টু m2। আবার পরে বলছি কি, বস্তু দুটার কেন্দ্র বরাবর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। বস্তু দুটার কেন্দ্র মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এফ সমানুপাতিক ব্যস্ত অনুপাত বিপরীত অনুপাত, তাহলে 1/d স্কয়ার। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্ব হচ্ছে d, এর বর্গ হচ্ছে d স্কয়ার, তাহলে f সমানুপাতিক 1/d স্কয়ার। ক্লিয়ার সূত্রটা? এখন তাহলে আমরা এই যে দুটাকে আমরা যদি একসাথে দাঁড় করাই তাহলে কি পাই? f সমানুপাতিক m1 ইন্টু m2 বাই d স্কয়ার। এই সমানুপাতিকটাকে একটা ধ্রুবক দ্বারা প্রকাশ করা হয়। এই ধ্রুবকটাকে বলা হয় মহাকর্ষ ধ্রুবক। একে প্রকাশ করা হয় কি দ্বারা? জি দ্বারা। এই জি এর মান কত? 6.673 ইন্টু 10 টু দি ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। তাহলে সূত্রটা কি দাঁড়ালো? এফ সমান জি ইন্টু m1 ইন্টু m2 বাই ডি স্কয়ার। পরিষ্কার?
আশা করি তোমরা বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। এখন তোমাদেরকে আমার এই বিষয়টা না বললেও হতো, কিন্তু আমার মনে হয় এটা তোমাদের ক্লিয়ার হওয়া প্রয়োজন, সেই জন্য আমি এটা মুছে দিচ্ছি, এইখানে বিষয়টাকে ক্লিয়ার করি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এইখানে বলা হয়েছে জি এর মান 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। এই যে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, এই জিনিসটা তোমাদের বুঝতে আমার মনে হয় সমস্যা, এটা সবারই হয়, আমার যাবৎকালের অভিজ্ঞতা। তে নিউটন এন কি আমরা জানি বলের একক, এটার সম্বন্ধে কোনো প্রশ্ন নাই। এখানে মিটার স্কয়ার থেকে আসলো, তাই না? আমরা সূত্রটা দেখি, F সমান জি ইন্টু m1 ইন্টু m2 বাই ডি স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা পক্ষ পরিবর্তন করি তাহলে কি দ্বারা, এফ ডি স্কয়ার সমান জি ইন্টু m1 ইন্টু m2, তাই না শিক্ষার্থী বন্ধুরা? আচ্ছা, এখন তাহলে কি দাঁড়াচ্ছে, জি সমান তাহলে কি হলো এফ ডি স্কয়ার বাই m1 ইন্টু m2। এখন এটাকে আমরা মুছে দিলাম, বোর্ডটা আসলে খুব ছোট আমার, সেই জন্য সমস্যা হয়। আমরা জি সমান পাইলাম এটা। এখন এফ সমান, এফ এর একক আমরা জানি কি এন, বলছিলাম না বলের একক এন, দূরত্বের একক কি মিটার, মিটার স্কয়ার, তো মিটার স্কয়ার দিলাম। আর বলের একক কি বলছিলাম, কেজি, তাহলে কেজি ইন্টু কেজি। জি সমান কি পাইলাম বন্ধুরা, এন এম স্কয়ার কেজি ইন্টু কেজি সমান সমান কি হবে, এন এম স্কয়ার বাই কেজি স্কয়ার। এই কেজি স্কয়ারটাকে যখন আমরা উপরে নিব, এটা আছে কি নিচে ভাগ, যখন ভাগকে আমরা প্রকাশ করি কি দ্বারা, যেমন 1/4 লিখলাম, এটা কি লিখতে পারি আমরা, -4, 10 -4, মানে এটাকে আমরা এটা যখন উপরে যাবে তখন এটা মাইনাস হয়ে যাবে, ঋণাত্মক হবে, তখন এটা কি হবে, এন এম স্কয়ার কেজি, কত স্কয়ারটা, এটা উপরে গেলে -2 হয়ে যাবে। তাহলে পরিষ্কার হলো আমাদের এই যে এককটা কি, এন এম স্কয়ার কেজি ইনভার্স 2 কোত্থেকে আসলো, এই যে দেখো জি এর মান এন এম স্কয়ার কেজি -2 ইনভার্স 2। পরিষ্কার? আশা করি তোমরা এই বিষয়টা পরিষ্কার হতে পেরেছো। যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে করতে পারো। তাহলে এখন চলো আমরা শিক্ষার্থী বন্ধুরা একটু একটা সমাধান করি, কারণ এতক্ষণ পরে আমরা সূত্রটা দেখলাম, সূত্রটা শিখলাম, এখন সূত্রের সমাধান একটা না করলে আসলে হবে না। তা আমরা একটা সমস্যা দেই। 25 কেজি ভরের দুটি বস্তুকে 25 কেজি ভরের দুটি বস্তুকে পরস্পর থেকে 5 মিটার দূরত্বে রাখলে এরা কত বলে আকর্ষণ করবে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই সমস্যাটা তোমরা লিখে নাও, দেখি আমরা এটা সমাধান করার চেষ্টা করি। সমাধান, শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি কি, এফ সমান
জি ইন্টু m1 ইন্টু m2 বাই বি স্কোয়ার। এফ এর মান নিউটন আমরা জানি। তাহলে প্রথমে আমরা এভাবে করার চেষ্টা করব। আমি এভাবে করি, দেওয়া আছে দুটা বস্তুর ভরই কি 25 কেজি। তাহলে m1 দেওয়া আছে, m1 ইজ ইকুয়াল টু 25 কেজি, আবার m2 ইজ ইকুয়াল টু 25 কেজি, তাই না? ডি সমান দেওয়া আছে কত, ডিস্টেন্স সমান কত দেওয়া আছে, 5 মিটার। জি এর মান আমরা জানি কত, 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। আর এফ এর মান ওয়াট বের করব আমরা। তাহলে এখন আমরা মানটা বসাই শিক্ষার্থী বন্ধুরা, 67673 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 11 পূরণ 25 ইন্টু 25 বাই ডি এর মান কত, 5 ইন্টু 5। যেহেতু এফ এর মান কি নিউটন, তো এখানে আমরা নিউটন লিখতে পারি। এখন তাহলে আমরা এখন এই অঙ্কটা করার জন্য আমাদেরকে অবশ্যই ক্যালকুলেটরের প্রয়োজন। ক্যালকুলেটর ছাড়া শিক্ষার্থী বন্ধুরা আমরা এই ধরনের অঙ্কগুলো পরীক্ষায় করতে পারবো না। সেই জন্য আমাদেরকে সায়েন্টিফিক ক্যালকুলেটর প্রয়োজন হবে। তাই যদিও বা বলা আছে জেএসসি পরীক্ষায় সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, কিন্তু এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমাদেরকে সায়েন্টিফিক FX100 বা FX80 সায়েন্টিফিক ক্যালকুলেটর বা আরও উপরের ক্যালকুলেটর আমরা ব্যবহার করতে হবে। তাই আজকে আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা অঙ্কটা ক্যালকুলেটরই করার চেষ্টা করছি। তো আমরা প্রথম বসাবো 6.673 ইন্টু 10 ইনভার্স 11 পূরণ 25 ইন্টু 25 ইজ ইকুয়াল টু 6.673 into 10 inverse 11 into 25 into 25 is equal to এত ভাগ হলো 5 5 25 সমান সমান রেজাল্ট যা দাঁড়ায় তা হলো 1.66 into 10 ইনভার্স 11 নিউটন। এই হলো আমাদের অঙ্কটা মান। তো আমরা এইভাবে খুব সহজেই এই ধরনের অঙ্ক যদি আসে পরীক্ষায়, তাহলে আমরা সহজে কি করতে পারবো, মানটা বসাতে পারবো শিক্ষার্থী বন্ধুরা। তো তোমরা ক্যালকুলেটরের ব্যবহারটা বাসায় প্র্যাকটিস করবে, করে ক্যালকুলেটরের ব্যবহারটা তোমাদের আগে জানতে হবে। যদি তোমরা ক্যালকুলেটরের ব্যবহারটা না জানো তাহলে কিন্তু পরীক্ষার অঙ্কটা করতে পারবে না। সেই জন্য তোমাদেরকে সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারও তোমাদের শিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা এ ধরনের সমস্যা সহজেই সমাধান করতে পারবে। আমি তোমাদেরকে আরও দুটো সমস্যা দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় এগুলা প্র্যাকটিস করবে শিক্ষার্থী বন্ধুরা। আমরা আরেকটা দিই, দুটি বস্তুর
ভর যথাক্রমে 25 কেজি ও 75 কেজি। বস্তু দুটিকে পরস্পর থেকে 25 মিটার দূরে রাখা হলে এরা পরস্পরকে কি বলে আকর্ষণ করবে? আরেকটা সমস্যা দিচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, দুটি বস্তুর ভর যথাক্রমে 100 কেজি ও 250 কেজি। বস্তু দুটিকে প্রথমে 5 মিটার ও পরে 20 মিটার দূরে রাখা হলো। বস্তু দুটির মধ্যকার আকর্ষণ বলের তুলনামূলক চিত্র তুলে দেওয়া। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই দুটা সমস্যা করতে পারবে। আগামী ক্লাসে তোমরা এই দুটা সমস্যার সমাধান আমি আশা করি তোমরা তুলে ধরবে। তো আজকে এ পর্যন্তই। ভালো থেকো শিক্ষার্থী বন্ধুরা। এই করোনার এই যুদ্ধে আমরা ঘরে থাকব এবং ভালো থাকব, এই আশাবাদ ব্যক্ত করি আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারো 01720682500 এই নাম্বারে। ভালো থেকো। আসসালামু আলাইকুম।